থেকে 20 টাকা, 10 টাকা দিয়ে কি হবে? অথচ এই মেয়ে এমন টান বসিয়েছে দাম শুনে যেন 3000 টাকা বলেছে। আচ্ছা 25 টাকা দেই। পুষ্পিতা সহজ চোখে ঘাড় ঘোরায় পাশের মানুষটিকে নিতান্ত সে কৌতূহলে, অথচ মাস্ক ক্যাপ পড়ুয়া পরিচিত লোকটিকে দেখতে আটকে উঠল, বক্ষপট থক করে কাপড় গতিতে। তীব্র ছেলেটিকে জবাব দিতে চেয়েও ওর তাকানো দেখে থামলো। সে রাতের পরে নিভু নিভু উষ্ণ দুপুরের মধ্যে আরো একবার চোখাচোখি হলো দুজনের। পুষ্পিতার ভীত ভ্রান্ত দৃষ্টিতে পুনরায় মিশে গেল তীব্রর পূর্ণ অস্বচ্ছ দৃষ্টি। পুষ্পিতা একবার দেখে ওকে চিনে ফেলেছে। সাথে সাথে ওর মনে পড়ে গেল মিথিলার বিয়ের রাতটা, তারপর ওই জঘন্য সকাল। তার ঠোঁট ফুঁড়ে আপনা আপনি বেরিয়ে এলো কিছু শব্দ, কণ্ঠে ভূমিকম্প। বিট্টু মাইথুন। তীব্র অবাক হলো না, সে জানতো মেয়েটা এই রূপে ওকে দেখলেই চিনবে। তবে লক্ষ্য করলো পুষ্পিতার চোখ মুখ ফ্যাকাশে হয়ে আসছে, যেন রক্ত শূন্যতায় ভোগা মুমূর্ষু রোগী। আতঙ্কে থরথর করে কাঁপছে ওর হাত পা। তীব্র শক্তপোক্ত গরম ফেপে উঠে সবেগে, শান্ত মেজাজ চটে আসে ভীষণ। এত ভয় পাওয়ার কাঁপাকাঁপি করার কি হলো? সে তো কিছুই বলেনি এখনো। পুষ্পিতার চোখ গিলছে ভয়ে, তার মাথায় ঘুরছে সেদিন গাড়িতে বসে তীব্র ছুঁড়ে দেওয়া সেই হুমকিটা। ভুল করে এনেছিলাম বলে নিজে পৌঁছে দিচ্ছি। যদি এ নিয়ে কোনো ঝামেলা হয় বা পরিবারের লোকজন আইনি কোনো ইস্যু ক্রিয়েট করে, পরিবার কিন্তু আর ফেরত দিতে আসবো না। এই গুন্ডাটা আবার এসেছে কেন? কি করে জানলো এখানে? কোনোভাবে কি মনি থানা পুলিশ করেছে ওকে না পেয়ে? গুন্ডাটা কি সেজন্য আবার ওকে তুলে নিতে এলো? পুষ্পিতার চোয়াল ঝুলে পড়লো ভেবে। এবার যদি ওকে নিয়ে যায় তাহলে তো আর ফেরত দেবে না, যা খুশি তাই করবে ওকে নিয়ে। পুষ্পিতার বুক ধরপড় করছে, এদিক ওদিক এলোমেলো ঘুরছে শঙ্কিত নয়ন। এক পা করে পিছনে যাচ্ছে সে। হাব ভাবের অমন দশা দেখে তীব্র ভ্রুদয় আরো এঁকে বেঁকে এলো। রাগটা তুঙ্গে উঠল অচিরে। বরাবরের কর্কশ কণ্ঠটা আরো চড়া করে বলল, এই মেয়ে, এত ভয় পাওয়ার কি আছে? আমি কি? পুষ্পিতা তাকে পুরো কথা শেষ করার সুযোগ দিল না। তীব্রর এই মেয়ে শুনে রুহু উড়ে গিয়েছে, কলিজা ছলাৎ ছলাৎ করছে। ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এখানে থাকা বিপদ, পালাতে হবে, অতি সত্বর গুন্ডাটার সামনে থেকে পালাতে হবে। তীব্রর কথার মধ্যখানে দুরন্ত পায়ে ছুটে লাগায় সে। তীব্র ভ্যাবাচাকা খেলো, হতবম্ব হয়ে চেয়ে রইল। রাগে গজগজ করে উঠল সমস্ত দেহ। পুষ্পিতার ছোটার প্রকোপে মাথার ঘুমটা খসে পড়েছে, পিঠের উপর মোটা ঝুঁটিটা উন্মুক্ত। হাওয়া আর দৌড়ানোর কারণে দোলনার মতো দুলছে সেদিক। চেয়ে থেকে থেকেই সামান্য বিষয়টা মনোযোগ খাটিয়ে দেখল তীব্র। হুট করে সারানোর ব্যাপারখানার মনের ভিতর ঢুকে গেল ওর। কমে গেল রাগ। গুটিয়ে থাকা ভূত টান টান করে আচমকা হেসে ফেলল সে, দন্তপাটি মুক্ত করা সুন্দর হাসি। সাথে কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো কতক ঝরঝরে আওয়াজ। বিড়বিড় করে বলল, তীব্রর নজর যখন পড়েছে, মেয়ে পালিয়ে যাবে কোথায়? পুষ্পিতার শ্বাস রুদ্ধ করা অবস্থা। ফর্সা মুখ বিবর ভয়ে আতঙ্কে আরো সাদা হয়ে এসেছে, বুক কাঁপছে, দ্রিম দ্রিম শব্দটা স্পষ্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে নুহাদের সদর দরজার সামনে, দেওয়ালে পিঠ ঠেসে রাখা, হাঁপিয়ে গিয়েছে দৌড়ে আসায়, নিঃশ্বাসের দুঃসহ ধারা। তীব্রকে দেখে ডানে বামে না চেয়ে উল্কার বেগে পালিয়ে এসেছে ও, আশ্রয়স্থলে এসে লুকিয়েছে। অবচেতনায় ভাবল, হয়তো আর ভয় নেই এখন। অথচ বোকা মেয়ে জানিই না এই ঘাটের খোঁজ আরো আগে নক্ষত্রপণে রেখে দিয়েছে কেউ একজন। কাঁধের ওপর হঠাৎ একটা উষ্ণ হাতের পতন হয়, অমনি দূর দূর বক্ষস্থল ছ্যাদ করে উঠল পুষ্পিতার। অর্ধ সজ্ঞান ধরেই বসল ভিন্ন কারো কথা। পুরনো বিপদে নব্য আজ গুন্ডাটা কি এখানেও চলে এসেছে? পুষ্পিতা ভয়ে চেঁচিয়ে ওঠে, তস্ত্র ঘাড় ফিরিয়ে যায়। নুহার পিলে চমকে উঠল তার চিৎকারে, বুকে হাত দিয়ে এক পা পিছিয়ে গেল ত্রাসে। বাজারের ব্যাগটা খসে পড়তে পড়তেও কোনো রকম সামলালো, বিস্ময় একাকার হয়ে বলল, কি হলো কি? পুষ্পিতার বড় বড় অক্ষিকুট ওকে দেখে নিভে আসে, চোখ বুজে মাথা নামিয়ে শ্বাস নেয়, স্বস্তি পেয়ে বলে, ও তুই, ভয় পেয়ে গিয়েছিলাম। নুহা উদ্বিগ্ন, ভয় কেন পেয়েছিস? আর এভাবে আমাকে রেখে না বলে চলে এলি কেন? এতক্ষণ তোকে খুঁজেছি জানিস। পুষ্পিতা চিবুক নামালো, নিম্নাষ্ট চেপে চুপ করে রইল। ভীষণ রকম দ্বিধাদ্বন্দ্বে তাকিয়ে গেল মস্তক। নুহাকে সবটা বলবে কিনা, বলা ঠিক হবে কিনা।
এমনি তো আয়শা রহমান এ বিষয়ে আগে থেকে নেতিবাচক ভেবে বসে আছেন। সেদিনের সব কথাই সে পরিষ্কার শুনেছিল। প্রতিটা কথায় বিট্টু মাস্তানের প্রতি ভয়, মেয়ে নিয়ে আশঙ্কা, আর সেই ভয়ের অর্ধেকটাই যখন ফলছে শুধু শুধু নুহাকে জড়ানো কি উচিত হবে? নুহা তীক্ষ্ণ চোখে চেয়ে পুষ্পিতার চেহারার একটা অংশ বাদ যায়নি তার নিরীক্ষণ থেকে। মেয়েটার প্রতিটি দৃষ্টি সে চেনে, প্রতিটা নিশ্চুপতা তাকে জানে। ছোটবেলার বন্ধুকে পড়তে পড়তে না চিনলেও তা কেমন বন্ধুত্ব। পুষ্পিতা বারবার চোখ গেলছে, ফ্যাস ফ্যাসে শ্বাসের গতি, আদল জুড়ে গ্রাসের ছাপ। কিছু নিয়ে ভয় পেয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে। জিভে ঠোঁট ভিজিয়ে কথা খুঁজতে চাইছে। নুহার হাসি পেল, পুরো কণ্ঠে বলল, একদম কথা লুকোনোর চেষ্টা করিস না পুষ্পিতা। তুই বানিয়ে বানিয়ে কিছু একটা বলে দিলেই বিশ্বাস করে নেব, এত বোকা আমি নই। পুষ্পিতা হা করতে গেলে হুঁশিয়ারি দিল, মিথ্যে তো একেবারেই বলিস না, যেটা পারিস না সেটা জোর করে করার তো কোনো দরকার নেই। তোর মুখটাই আমার কাছে উত্তর হিসেবে যথেষ্ট। চোখগুলো স্পষ্ট বলে দিচ্ছে কিছু একটা ঘটেছে, ঘটেছেই। ভালোই ভালোই বলবি নাকি আমি রেগে কথা বন্ধ করে দিব? অসহায় নেত্রে চাইল পুষ্পিতা। নুহার ধীরতার ভিড়ে নিজের মনোধিতা আর অধিক নিঃসহায় হয়ে পড়ছে। আচমকা নুহা নিবিড়ভাবে গালে হাত রাখে, মোলায়েম কণ্ঠে শুধায়, কি হয়েছে আমাকে বল, এত ভয় পেয়ে আছিস কেন? কোনো ছেলে কিছু বলেছে? পুষ্পিতা দুদিকে মাথা নাড়ে কিছুক্ষণ চুপ থেকে জানায়, ওই গুন্ডাটা এখানে অবধি চলে এসছে। নুহা বোঝেনি, ভ্রু কুচকে বলল। গুন্ডা? কোন গুণ? পরপর নিজেই টান টান হয়ে তাকালো, কণ্ঠ শৃঙ্গ তুলে বলল। বিট্টু মস্তান। পুষ্পিতার আনন্দ জুড়ে সংকীর্ণতার তাপ। উত্তর দিতে গিয়ে প্রকট হলো সেটা। উপর নিচে ঝাঁকাতেই মাথায় যেন বাজ পড়ল নুহার। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কিছুক্ষণ। ওর বিলম্ব হয় ধাতস্থ হতে। স্থূল স্থূল বাঁধিয়ে বলে, তুই তুই কিভাবে জানলি? কথা হয়েছে? তোকে দেখেছে? কিছু বলেছে কি? আমি আমি বা কোথায় মরে গেছিলাম? হায় আল্লাহ! সে হাহাকার করে মাথায় হাত দিল, অস্থির ভঙ্গিতে এদিক ওদিক তাকালো। নুহার উৎকণ্ঠা দেখে পুষ্পিতার ভয়টার শেষ। দীঘল পল্লব ছাপচে বোকা বোকা নজরে চেয়ে রইল ওর দিকে। নুহা বাজারের ব্যাগটা কেমন অশান্তভাবে দাঁড় করিয়ে রাখে। ওন্না দিয়ে মুখে বাতাস করতে করতে পায়চারি শুরু করে। তার অবস্থা দেখে পুষ্পিতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা নাড়ালো দুদিকে। নুহা ওর মতো নয়, ধীরস্থির ভীত, বোকাশোকা, বরং চালাক স্পষ্টবাদী, যা বলে সে মেয়ে এত ভয় পেয়ে গেল। পুষ্পিতার আরেকবার মনে হলো বিট্টু আসলে যে সে মাস্তান নয়, তাহলে যে নুহা কোনোদিনও তাকে দেখেনি সেও এত ঘাবড়ে যাবে কেন? আর অমন ভয়ানক এক লোকের খপ্পর থেকে সে একবার অক্ষতভাবে ফিরেছে। নির্ঘাত ওই দিন আল্লাহর অশেষ রহমতের সাথে সাথে ওর চৈতন্য জেগেছিল, কিন্তু সেই দুর্লভ চৈতন্য তো সবসময় হবে না। তাই জেনে শুনে দ্বিতীয়বার অমন ভীতিপ্রদ মানুষের ছায়াও সে মারাতে চায় না, কখনোই না। পুষ্পিতা নুহার অবস্থা দেখলো কিছুক্ষণ, ওকে শান্ত করতে বলে, তুই এত উত্তেজিত হোস না। গুন্ডাটা এসেছিল ঠিকই, তবে কিছু করার আগেই আমি ওখান থেকে পালিয়ে এসেছি। নুহা শুনল কিনা বোঝা যায়নি। তার পদযুগল অস্থির, কিন্তু উত্তেজনার কারণ ভিন্ন। সে যে মায়ের কথা অমান্য করে বাইরে পা রেখেছিল, বিপদ কি এখানেই বাড়তে সুযোগ পেয়েছে? এখন কি হবে? অজান্তে পুষ্পিতার ক্ষতি করে ফেলল না তো? সত্যি সত্যি যদি বিট্টু মাস্তান এখানে আসে, পুষ্পিতার কাছেই আসে, তবে সে সবচেয়ে অন্য মানে দাঁড়ায় না। সে নিঃসন্দেহে পুষ্পিতাকে বিশ্বাস করে, নিজের চেয়েও বেশি বিশ্বাস করে। বিট্টুর সাথে ওর সম্পর্ক, এই কুৎসিত ভাবনা সে কুষ্মিট কালেও ভাবেনি। কিন্তু মূল ভয়টা অন্য কোথাও। ছেলেটা কোনোভাবেই পুষ্পিতার পেছনে পড়েনি তো? ভাবতে নুহার মাথা ফাঁকা হয়ে আসে, তৎপর পায়চারি থেমে যায়। মায়া মায়া পূর্ণ চোখ দুটো নিক্ষেপ হয় পুষ্পিতার মলিন মুখে। এই মেয়েটা কি আদৌ একটু স্বস্তি পাবে না জীবনে? খচ্চর খালুর জ্বালা থেকে বেঁচে এখানে এসেছে, অথচ ঠিক একটা না একটা লেজ জুটে গেল পেছনে। নুহা ঘন ঘন মাথা নাড়ে। না না, যা ভাবছে, যেরকম ভাবছে সব যেন মিথ্যে হয়। হঠাৎ হুঁশ ফিরল ওর। ভাবলো সে নিজে যদি এমন উদ্বিগ্নতা দেখায়, পুষ্পিতা কি করবে? মেয়েটা যে আরো কয়েকশো গুণ বেশি ভীত। নুহা ভেতরের সকল অস্থিরতা নিমিষে চাপা দিয়ে ফেলে। কাছে এসে শান্ত সহজভাবে বলে, আচ্ছা, কি হয়েছিল সবটা বল তো শুনি। দাড়ি কমা কিচ্ছু বাদ দিবি না কিন্তু। পুষ্পিতা বাধ্য মেয়ের মতো পুরো ঘটনার বিবৃতি দেয়। তীব্রর কাছে এসে দাঁড়ানো, ধমকে কিছু বলতে চাওয়া, আর শেষে পালিয়ে আসা ওর। সব বলে থামলো, দম ফেললো, চিন্তিত কণ্ঠে বলল, আমার মনে হয় মনি পুলিশের জিডি করেছেন, আর মস্তানটা
সেজন্য ক্ষেপে গেছে আমার উপর। ঝাঁজ মেটাতে আবার তুলে নিয়ে এসছে আমাকে। গতবার এই হুমকিটাই তো দিয়েছিল। নুহা সবটা মনোযোগ দিয়ে শুনেছে। পুষ্পিতার কথার পিঠে জবাব দিল না। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে সে গভীর ভাবনায় মগ্ন। এখন তো ৮০ ভাগ মনে হচ্ছে ওর ধারণাই ঠিক। বকাটিটা নির্ঘাত উল্টোপাল্টা ছক কষছে মনে। আর যাই হোক, তুলে নিতে হলে কেউ পালাতে সুযোগ দেয় না। তাছাড়া পুষ্পিতাকে যেখানে দাঁড় করিয়ে রেখে গেছিল সে জায়গা থেকেই দাঁড়ালে দূরত্ব কয়েক কদম। ও বাড়ির ভিতরে ঢুকলে তো মাস্তানটা দেখার কথা। নুহা এবার ১০০% নিশ্চিত বিদ্যুৎ দেখেছেও। তাহলে তো থেমে থাকার কথা নয়। দাপুটে কোনো মাস্তান মেয়ে তুলতে এলে এমন সময় নষ্ট করবে কি? মাথার ভিতর ধপধপ করে উঠল নুহার। শিরাগুলো কেমন ব্যথা ধরে গেল। ইচ্ছে করলো নিজের চুল খামচে ধরে ছিঁড়তে। হাউতাশ করলো মনে মনে। পুষ্পিতা রে, এ তুই কার নজরে পড়লি? কিন্তু পারল না। তাই স্তব্ধ ভাবমূর্তি দেখে হৃদকম্প আকাশচুম্বী পুষ্পিতার। ফ্যাকাশে চেহারে রক্ত সঞ্চালন কমছে। শঙ্কায় ভেজা কণ্ঠে বলল, তুইও ভয় পেয়েছিস তাই না? নুহা চটক কাটার মতো চাইল। অভিশঙ্কা চলটল দিয়ে গিলে ফেলে বলল, একটা ছাড়িয়ে গেল, আমার এখনো রান্না হলো না। ওদিকে বুয়াকে পাকনামি করে কিছু রাখতে দেইনি। আম্মুর আজ অফ ডে, ফিরে খাবে কি? ভ্যাবাচাকা খেয়ে গেল পুষ্পিতা। হতভম্ব হয়ে বলল, রান্না? এখানে রান্না এলো কোথা থেকে? কোত্থেকে মানে? তোকে বলিনি আজ দুপুরে আমি ইটালিয়ান ডিশ রান্না করব? আম্মু ফিরে যদি দেখে আমি কিছুই করিনি তবে তো খুব রেগে যাবে। আমি এমনিতেই ওনাকে ভয় পাই, আম্মুর বকাকে তো আরও ভয়। তাই ভাবছিলাম কি করে কি করা যায়। পুষ্পিতা বিব্বলিত আহড়ালো। তুই এতক্ষণ এই নিয়ে ভাবছিলি? নুহা কপাল গোটায়। হ্যাঁ, তো আর কি নিয়ে ভাববো? আমি এত সময় যা যা বললাম সেসব? ওসব কি ভয় পাওয়ার মতন কথা? ভয় পাওয়ার মতন কথা না। নুহা নীরর দিকে নাটক করে বলে। নুহা কাঁধ উঁচিয়ে বলে, মোটেই না। পৃথিবীতে এর চেয়েও অনেক ইন্টারেস্টিং বিষয় আছে ভয় পাওয়ার জন্য। মনে কর তুই চাইলেই আমি লিপস্টিক আর কাজল মেখে আলিফ লাইলার ভূত সেজে তোর রুমে ঢুকলাম, আর তুই চেঁচাতে গিয়ে টের পেয়ে গেলি যে তোর লিগামেন্ট ছিঁড়ে গেছে গলার। কিংবা রাতে তুই ওয়াশরুমে গেলি আর আমি লাইট বন্ধ করে বাইরে থেকে দরজা আটকে দিলাম, তুই অন্ধকারে হার্ট অ্যাটাক করে ফেললি। এসব হচ্ছে আসল ভয়, কিন্তু এই ব্যাপারে তো তুই সম্পূর্ণ সুস্থ। অ্যাটাক ফ্যাটাক কিছুই হয়নি। এখানেই প্রমাণিত এই ইস্যুটা আদৌ ভয় পাওয়ার কোনো যোগ্যতাই রাখে না। পুষ্পিতা হতবুদ্ধি হয়ে গেল শুনে। একটা লজিকে মাথা ঘুরছে ওর। একটা সিরিয়াস বিষয় নিয়ে নুহার প্রতিক্রিয়া এরকম। মুখ কালো করে বলল, তুই বুঝতে পারছিস না ব্যাপারটা। ওই গুন্ডাটা কত সাংঘাতিক আমি জানি। সে যত সহজে জবাই করবে বলে দেয়, তত সহজে তো আমি জবাই কথাটা খাতাতেও লিখতে পারি না। আরে পাগল, তুই বেশি বেশি ভাবছিস। হতেও তো পারে ও এমনি এসেছিল। ওরা তো এখানে প্রায়ই আসে শুনেছি। এলাকার লোকজনের মুখে মুখে এদের নাম। আর হয়তো এখানে এসে সে তোকে দেখে হালচাল জিজ্ঞেস করতে গিয়েছে। বকাটি হলে কি হবে, ভেতর ভেতর তো এরা সমাজসেবক হয়। পুষ্পিতা নাক চোখ কুচকে বলল, তোর মাথাটা গেছে নুহা। ছাড়ে সব, ভাগ্যে যা আছে হবে। চল ভেতরে চল। আহা, তুই অহেতুক এত ভাবছিস। আচ্ছা বেশ, মেনে নিলাম ও তোকে তুলে নিতে এসেছিল। এখন নিয়ে তো যায়নি, আর যেতেও পারবে না, কারণ আমরা তো পরশুদিন ঢাকা থেকে চলে যাব। তখন ও তোকে খুঁজে পাবে কি করে? তার আধিপত্য ঢাকার মূল শহরে, ওরকম প্রত্যন্ত জায়গায় না। সবচেয়ে বড় কথা, বখাটেদের কত কাজ জানিস? চাঁদাবাজি করা, মারপিট করা, মেয়ে দেখলে পেছনে লাগা। এত কিছু রেখে সে নিশ্চয়ই তোকে তুলে আনতে যাবে না গাজীপুর। নুহা হড়বড়ে ভঙ্গিতে বলে থামলো। একটা সুবিশাল শ্বাস টানলো। ঠোঁটে ঝোলালো মেয়েকে নিশ্চিন্ত হাসির সাইনবোর্ড। পুষ্পিতা ভাবনায় পড়েছে। খুব মন দিয়ে ভাবার পর আবিষ্কার করলো সব কথা ঠিক। এখান থেকে চলে গেলে তো আর কোনো সমস্যাই থাকলো না। তৎক্ষণাৎ নিভৃত দৃষ্টিযুগল তার চকচকিয়ে ওঠে। মৃদু হেসে বলে, তাই তো, আচ্ছা ঠিক আছে। কিন্তু হাসিটার দিকে মমতা নিয়ে চেয়ে রইল নুহা। চাউনিতে তার এক পৃথিবী দুঃখ।
খুব করে প্রার্থনা করলো তার অনুমান ভুল হোক, ওরকম একটা মাস্তান পেছনে পড়লে পুষ্পিতার জীবন শেষ হতে আর কাউকে দরকার হবে না। কিছুদিন কেটেছে, নৈসর্গে তখন পুরো দস্তর জ্যৈষ্ঠের হুড়োহুড়ি, সূর্য মেতেছে উগ্রতায়, প্রচন্ড খরতাপেও আগুনরূপী সৌন্দর্যে তার দারুণ গরম জ্বলন্ত রঙে চলছে পৃথিবী। সেদিন হঠাৎ করে নুহাদের বিল্ডিং এর সামনে হাজির হলো সাফিন, তীব্র ন্যায় মুখ ঢেকে নয়, তার নিজস্ব সাবলীর রূপে। সে গেটের কাছে এসে দাঁড়ায়, একযোগে চেয়ে রইল তিনতলার বারান্দার দিকে। সেটা সেদিন তীব্র দেখিয়েছে ওদের, ওখানে তো পুষ্পিতা থাকে। বারান্দার দরজা বন্ধ, জানালার কাজগুলো টানা, ভিতরের কোনো কিছু ভালো করে বোঝার উপায় নেই। সাফিন ক্রমাগত উকি ঝুঁকি মারছে, ঘাড় খুঁজে দিক বেদিক। পেছন থেকে ওকে দেখি দারোয়ান ছুটে এলেন, খ্যাক করে বললেন। সে কিছু বলেনি, কিন্তু বারবার তাকাচ্ছে তিনতলার দিকে। দারোয়ান লক্ষ্য করলেন, রয়ে শুয়ে শুধালেন। সাফিন মুখে মেঘ ছড়ালো, কুচকুচে কালো রং ছেয়ে গেল আনাচে কানাচে। ব্যথিত দৃষ্টি চুকলে আরেকবার দেখে নিল বারান্দাটা, ছোট করে বলল, ও